ঠিক আছে, রেকর্ড কি হচ্ছে? সরি, আমি একটু দেখে নিচ্ছি record হচ্ছে কিনা। ক্লাস তো রেকর্ড হবার কথা। হুম, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা খুব সহজে জেনে নিয়েছিলাম যে 7 দ্বারা বিভাজ্য কিনা। সেটা কিভাবে? সেটা হচ্ছে কি, এই লাস্টে যে ডিজিটটা রয়েছে সেটাকে আমরা একটু বোল্ড করি, তাই না? করে 67 যোগ কত, এই 2 গুণন কত 5, মানে ওই সংখ্যা ছাড়া বাকি যে আছে সেটা আলাদা লিখতে হবে, প্লাস দিব। এবং লাস্টের ডিজিটটাকে কি করব, 5 দ্বারা গুণ করবো। তাহলে কত হচ্ছে? 67 যোগ কত 10, তাহলে হচ্ছে কত? এই 77। 77কে 7 দ্বারা ভাগ করা যায়, ইয়েস ভাগ করা যায়। অর্থ হচ্ছে এটা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। এই প্রবলেম গুলো বুঝতেই কারো কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে, আশা করি এগুলো পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, চলেন তো দেখি আপনাদের জন্য আরেকটা ছোট্ট প্রবলেম দিই। সেটা হচ্ছে, চলুন, যে একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, গতকাল যেটা করিয়েছিলাম। 43 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? হ্যাঁ, দ্রুত করেন তো দেখি। এটা করেন। যারা যারা 7 উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। যারা যারা 7 উত্তর দেন নাই তাদের উত্তরটা ভুল হয়েছে। 6টা হবে না, কয়টা কয়টা হবে? 7টা হবে। না, একটা একটা ছোট্ট ভুল আছে। ঠিক আছে, 43 থেকে 70 বলেছি না, তাহলে 6টা হবে, তো 7টা হবে না। কিরকম? আহ আমরা কি জানি, আমরা ওই তো সূত্রটা জানি, মনে আছে কিনা? 322, 321, তারপর কত, সরি, 4422, 322, 321, তাই না? 44, 22, 322, 321, এটা হচ্ছে কি, প্রত্যেকটা স্লটে কয়টা করে মৌলিক সংখ্যা রয়েছে। ঠিক আছে। তো 43 থেকে 70 পর্যন্ত কে কে আছে আপনারা তো জানেন যে 43 নিজেই। ঠিক আছে, তার আগে 41 আছে, সেটা নেওয়া যাবে না। কারণ কি? কারণ 41টা আমি বলি নাই, তাই না? 43, তারপরে কত, 43-এর পরে হচ্ছে কত, 47 আছে, তাই না? তারপর কত, তারপর আছে 53, তারপর আছে কত, 59, তারপর ফাইনালি কত আছে, তারপর 61, আর কত আছে, 67। টোটাল কয়টা হলো? টোটাল হলো কত, 6টি। যারা যারা 6টি উত্তর করেছেন তারা সঠিক আছেন, যারা 6টি উত্তর করেন নাই তারা কি আছেন, ভুল আছেন। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে চলুন আরেকটা ছোট প্রবলেম দেখা যাক যে আপনাদের গত ক্লাসের রিভিউটা কেমন। হুম, এবার দ্রুত করেন তো দেখি। এটা 4 না, এটা এ বি, হ্যাঁ। এটা হচ্ছে AB+2। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা? A+B+1, AB, তারপর হচ্ছে AB+2, তাহলে কত, A+B। ঠিক আছে, ওকে। এইবার দ্রুত এটাকে
কমেন্ট করতে থাকেন, দেখি কার উত্তর। দেখেন যারা যারা হচ্ছে, এখানে অনেক ধরনের উত্তর আছে, হরেক রকমের উত্তর আমি দেখতে পাচ্ছি। কত আছে? একটা আছে সি, একটা আছে ডি, একটা আছে বি, বি এ বি, অনেক কিছু দিয়েছেন। দেখেন এটার উত্তর আসলে কি হবে? উত্তরটা হচ্ছে খুবই সিম্পল, আপনারা মনে রাখবেন যে এই টাইপের প্রবলেম গুলো সলভ করার জন্য আপনাদের কি আমি শিখিয়েছি, আমি বলেছি আমরা কি ধরবো বলেন তো দেখি, সবচেয়ে ইজিয়েস্ট এবং শর্টেস্ট টেকনিকটা কি? কেউ একজন আনমিউট করে বলতে পারেন অথবা কমেন্টও করতে পারেন, আমরা এনিথিং। ছোট ছোট দুইটা বেজোড় সংখ্যা গ্রহণ করব, ছোট এক্স্যাক্টলি, দুইটা যে বেজোড় কোনো সংখ্যা দুটা। গ্রহণ। হ্যাঁ, বেজোড় দুইটা সংখ্যা গ্রহণ করলেই কিন্তু আপনার বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। যেরকম কিরকম হতে পারে, আপনি একটা এক আর সচরাচর তিন স্যার, ধরবেন না, এক কত তিন কি ধরবেন, ধরছি? তবে একটা ধরলে কিছু ক্ষেত্রে একটু ঝামেলা হয়। আমরা 3 আর 5 ধরবো, মানে 2 আর 3 নাম্বারটা ধরলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। অনেক সময় দেখবেন যে একটা ধরলে 1 আর 3 গুণ করলে একটু কিছু কিছু জায়গায় আপনার পেটলামি করবে, অসুবিধা নাই, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কত ধরলাম? 1 আর 3 ধরলাম। দেখেন 1 আর 3 কত যোগ করলে কত হয়? 4। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। দ্যাট মিনস এই অপশন যে ক আছে সেটা কিন্তু ভুল, মানে আমাদের জোর কোনটি হবে সেটাই চেয়েছে, তো এটা কিন্তু জোর হয়নি। আচ্ছা, 1 গুণন 3 কত হয়? এক, অপশন খতে কি আছে, যদি আমি 1 আর 3 গুণ করি তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। দ্যাট মিনস এটাও বেজোড়, এটাও উত্তর হচ্ছে না। তো ফাইনালি আপনারা দেখবেন ডি নাম্বারটা হচ্ছে উত্তর, কারণ কি আমরা জানি যে দুইটা বেজোড় সংখ্যাকে যোগ করলে অল দ্য টাইম উত্তর কি হয়? উত্তর হয় হচ্ছে, বেজোড়কে জোর যোগ করলে কি হয়? জোড় সংখ্যা হয়। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস, এরকম একটা সূত্র কিন্তু কতদিন আলোচনা করেছি। যারা যারা পড়েন নাই অনুগ্রহ করে একটুখানি দেখে নেবেন, আশা করি কোনো কনফিউশন আর হবে না। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হয়ে গেল। তার সহমৌলিক হয়েছে, মৌলিক সংখ্যা আপনাদের শেখানো হয়ে গেছে। ফাইনালি হচ্ছে এখন আপনাদের আজকে যেটা শেখাবো সেটা হলো, দেখেন মূলদ এবং অমূলদ কি আছে, মূলদ এবং অমূলদ সম্বন্ধে একটুখানি প্রথমে ধারণা দিব। প্রথমে কিছু কথা বলবো, তারপর হচ্ছে সেই বিষয়টা সম্বন্ধে ফাইনালি আপনাদেরকে কথা বলবো যে কোনটা মূলদ কোনটা অমূলদ। ঠিক আছে, দেখেন মূলদ অমূলদের ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু আমি টোটালি বলে দিয়েছি যে কোনটা মূলদ কোনটা অমূলদ। আপনারা একটুখানি রিডিং করে নেন, তারপর আমি প্রত্যেকটা আলোচনা করব। আলোচনা করে আপনাদেরকে বলে দিব যে এটাই কারণে মূলদ, এটাই কারণে মূলদ নয়। ঠিক আছে, মনে রাখবেন আমাদের প্রথম কথা হচ্ছে যে যে কোনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে কি? এটা মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা। মনে রাখবেন যে যে কোনো যে সংখ্যাগুলোকে পি কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়ে থাকে। কিরকম? যেমন ধরেন আপনি যদি একটা সংখ্যা ধরেন 1, আর একটা সংখ্যা যদি ধরেন 3, ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনি বলতে পারেন কত? 1/3। এই 1/3 কি বলেন তো দেখি? একটা ভগ্নাংশ। দ্যাট মিনস ভগ্নাংশ কিন্তু মূলদ হতে পারে। আবার আপনি বললেন যে না আমি 1/3 ধরবো না, আমি 4 আর 3 ধরবো, কথার কথা, ঠিক আছে, তাহলে আপনি 4/3 করেন, ঠিক আছে, ফাইন। এটাও কিন্তু একটা ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ চলে গেলাম, বা অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেখান থেকে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি করা সম্ভব। তাহলে আমরা কি বলছি? আমরা দেখলাম যে এই কি হতে পারে, ভগ্নাংশ সংখ্যা কি হতে পারে? মূলদ হতে পারে। ঠিক আছে, মানে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। এখন কেউ যদি বলে যে না আমি জিরোটাকেও ধরবো, এই 4/0, 4/0 কি হবে বলেন তো দেখি?
4/0 কি? 4/0 কি? কার কোনো আইডিয়া আছে? 4/0 কি? এটা অনির্ণয়, এটাকে আপনি কি বের করতে পারবেন না। তার কারণ কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা সম্ভব না, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা সম্ভব না। কেন সম্ভব না? কিছুই যেটা নাই, ঠিক আছে, মনে করেন 10 আছে, 15 আছে, সেটাকে যদি কিছুই না দেন নিচে, কিছু না দিয়ে ভাগ করেন, তাহলে কি আসলে ভাগ করা সম্ভব? এটাকে আসলে ভাগ করা সম্ভব না। তো এই টাইপের টার্মস গুলোকে আমরা কি বলি কি সবসময়, যে এই পি বাই কিউ, এই বিষয়টাকে বলা হয় যে পি বাই কত কিউ বলা হচ্ছে, ঠিক আছে। এখন মনে রাখবেন যে আমাদের কমন কনসেপশন, যেটা আমরা একটু ভয় পাই, পি বাই কিউ বা কি হাবি যাবি, এটা এমন কিছুই নয়। পি বাই কিউ হচ্ছে উপরে একটা সংখ্যা থাকবে, নিচে আর একটা সংখ্যা থাকবে, ঠিক আছে, এটাই পি বাই কিউ। ওকে ফাইন। তাহলে আমরা শিখলাম পূর্ণ সংখ্যা হচ্ছে কি, মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে যেটাকে প্রকাশ করা যাবে। ওকে, এটা নাম্বার ওয়ান কথা, ঠিক আছে। শূন্য কিন্তু মূলদ সংখ্যা, শূন্য হচ্ছে কি মূলদ সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা, প্রকৃত সংখ্যা, ঠিক আছে, এবং স্বাভাবিক সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, এরা সবাই হচ্ছে কি মূলদ সংখ্যা। যেমন একটু আগে আপনাকে দেখাইলাম, কিরকম মনে করেন, আমি ছিল কত, ধরেন এই কত 4/3 বললাম, ঠিক আছে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এটাকে যদি করেন তাহলে কি করা যাবে, এক 1/3, তাহলে একটা মিশ্র ভগ্নাংশ কিন্তু করা যাবে, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ কি সংখ্যা, একটি একটি মূলদ সংখ্যা, ঠিক আছে ফাইন। অপ্রকৃত ভগ্নাংশ মূলদ সংখ্যা, আবার যদি বলি যে না 3/4, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা মূলদ সংখ্যা। দ্যাট মিনস মূলদ সংখ্যা, প্রকৃত অপ্রকৃত স্বাভাবিক, এরা সবাই হতে পারে, স্বাভাবিক সংখ্যা তো হবেই, ঠিক আছে, এবং শূন্যও হবে। এবার আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনারা এটা কমেন্ট করা দরকার নেই, উত্তর করবেন। -100, এটা মূলদ নাকি অমূলদ? মূলদ। তার মূলদ সংখ্যা। এক্স্যাক্টলি, মনে রাখবেন, মাইনাস বলেই যে অমূলদ এমন কিন্তু কিছু নয়। যদিও মাইনাস দেওয়া আছে, কিন্তু আমরা জানি মাইনাস থেকে জিরো, -0 পজিটিভ, যত কিছু যাক না কেন, এরা সবাই হচ্ছে কি মূলদ সংখ্যা, এরা সবাই হচ্ছে কি মূলদ সংখ্যা, ঠিক আছে ফাইন। ওকে, এখন আরেকটা প্রশ্ন আছে। ধরেন আমি যদি বলি যে 1.69, এটা কি মূলদ নাকি অমূলদ? মূলদ। কেন কেন মূলদ? মূলদ সংখ্যা স্যার। কেন কেন? স্যার দশমিকের পর ওইটা ঘর সংখ্যা নির্দিষ্ট। হ্যাঁ, মনে রাখবেন যে মূলদ সংখ্যা হচ্ছে, সেটাই হচ্ছে স্যার, মূলদ সংখ্যা যদি কি হয়, দশমিক এবং পৌনঃপুনিক আমাদের না থাকে, মানে সসীম দশমিক ভগ্নাংশ, সরি, সসীম দশমিক যদি থাকে, মানে সসীম দশমিক মানে কি, যেটাকে আপনি গুনতে পারবেন, ঠিক আছে, সেটাকে বলা হয় কি? শেষ আছে যার স্যার হ্যাঁ, শেষ আছে যা, সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা, আর যেটাকে গোনা যাবে না, সংখ্যা। ঠিক আছে। যেমন একটা সিম্পল উদাহরণ, পৃথিবীর সবচেয়ে সিম্পল উদাহরণ হচ্ছে কত, ওয়ান ওয়ান সরি, পেনটা নিয়ে নিচ্ছি, কত, 1/3। এই সংখ্যাটা কি জানেন? এটা যদি ভাগ করেন, এমনি একটা প্রকৃত ভগ্নাংশ, সমস্যা নাই, কিন্তু এটা যদি ভাগ করেন তাহলে কি হয় জানেন? তাহলে হচ্ছে দেখেন কিরকম আসে, 0. থ্রি আহ মানে, স্যার এটা আসতেই থাকবে 0.33। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কি মূলদ নাকি অমূলদ? স্যার এটা অমূলদ। হ্যাঁ, এটা মূলদ। ও, এটা স্যার তাহলে পৌনঃপুনিক দিয়ে এটা শেষ করা যাবে। এক্স্যাক্টলি, তাহলে আমরা কিন্তু খুব কমন, খুব চমৎকার কিন্তু একটা বিষয় আমরা শিখলাম। যে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি কখনো, ঠিক আছে, শুধু দশমিক না, পৌনঃপুনিক দশমিক যদি হয়, সসীম দশমিক, দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যাও যদি হয়ে থাকে, তবে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা বলতে পারি। মূলদ সংখ্যা। সবাই কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? ঠিক আছে, কনফিউশন কোনো নাই তো? কিন্তু না কেউ স্যার। যদি বলে ভাই √2, এইটা কিন্তু অমূলদ। কারণ কি? দেখবেন এখানে কোনো কি আসবে না, কোনো প্যাটার্ন আসবে না, এখানে কোনো কিছুই নাই, এটা যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, পৃথিবী শেষ হয়ে যাবে, ভিডিও করলে দেখা যাবে। আপনার এটা কি হবে না, এটা কিন্তু শেষ হবে না। কেউ কে ক্লাসের আবার নিজে থেকে ভিডিও করতেছেন নাকি? কে যেন বললেন ভিডিও করলে দেখা যাবে না, কি যেন, সরি। আচ্ছা, হোয়াট এভার, আমরা সেটা আম, ই করছি না। তাহলে আমরা শিখলাম কি, আমরা শিখলাম হচ্ছে যে দশমিক সংখ্যা, ঠিক আছে, পৌনঃপুনিক সংখ্যা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে ফাইন। ওকে, আচ্ছা, অভিন্ন আকারে প্রাপ্ত দশমিক সংখ্যা, হ্যাঁ এটা সমস্যা নেই, এটা কিছু না, ঠিক আছে। ওই অভিন্ন আকারে প্রাপ্ত দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার কথা বলা হচ্ছে আর কি। যেমন কিরকম, 5 পয়েন্ট কত, 4 4 4 4 ডট 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 ডট, পৃথিবী যদি চলে যায়, এটাকে আমরা কি করতে পারি, 5 লিখতে পারি, 4 লিখতে পারি, উপরে কি দিতে পারি, একটা পৌনঃপুনিক চিহ্ন দিতে পারি।
তাহলে এটাই হচ্ছে কি একটি মূলদ সংখ্যা, ঠিক আছে, যেটাকে পৌনঃপুনিক আকারে আনা যাবে, সেটাই মূলদ সংখ্যা, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এখন অমূলদে চলে যাব। অমূলদটা কি? অমূলদ হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। মানে হলো এমন একটা সংখ্যা যেটা নিচে কিউ সমান সমান জিরো আসতে পারে। কিউ সমান সমান কি আসতে পারে? জিরো আসতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস বলা হয় নাই, বা বলা হচ্ছে, পি বাই কিউ কি, পি আর কিউ কি, পি আর কিউ হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, ঠিক আছে। এমন যদি হয় যে আপনি দিলেন 1 ভাগ কত, √2, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটা কি হচ্ছে? একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। মানে এমন সংখ্যা কোনো মতে আনা যাবে না, যেটা কি করা যাবে না, যেটা হচ্ছে সসীম দশমিক, ভগ্নাংশে বা পৌনঃপুনিকে প্রকাশ করা অসম্ভব, ঠিক আছে, ফাইন, ওকে। তারপর যদি দেখেন যে এই কথাটা বলছিলাম একটু আগে, বলেছি দশমিকের পরে ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে আসে, মানে অসীম হয়ে যায়, ঠিক আছে, অসীম অমূলদ হয়, তবে সেটা হচ্ছে কি? অমূলদ সংখ্যা হয়। মানে অসীম হলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। মৌলিক সংখ্যার বর্গমূল কখনো কি হতে পারে না? মৌলিক সংখ্যার বর্গমূল কখনো মূলদ সংখ্যা হইতে পারে না। মানে মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে, চলেন। তাহলে আপনাদের জন্য প্রথমে আরো কিছু বিষয় একটু ছোট ছোট দু একটা টেস্ট নিয়ে নেই, ঠিক আছে। তাহলে বলেন তো দেখি। আহ, আমি বলবো, আপনারা উত্তর দিতে থাকবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে মাইনাস, ধরেন 1.6, ঠিক আছে। এটা মূলদ নাকি অমূলদ? মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ মূলত। সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। যদি এমন হয়ে থাকে, ধরেন এই সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে মূলদ, ঠিক আছে, ঠিক আছে, মূলদ মেনে নিলাম, ফাইন, ঠিক আছে। 6.4 7 4 6 7 4 অমূলদ। ডট 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 ডট। এটা কি মূলদ নাকি অমূলদ? স্যার অমূলদ। অমূলদ, ঠিক অমূলদ আছে। স্যার। স্যার এটা মূলদ সংখ্যা। এই তো, ঠিক আছে। ইহা হুম। একটি স্যার এটা মূলদ। মূলদ সংখ্যা হবে। কেন মূলদ সংখ্যা? আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে একটা ট্রিকি কোশ্চেন দিয়েছে। দেখেন, এই 4 6 7 4 6 7 4 6 7 ডট ডট দিয়েছে, মানে কি? জি এটা স্যার, আমার রিপিটেড আছে। রিপিটেশন আছে। ঠিক আছে। কারণ হচ্ছে 6 কত, 4 6 7, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, অর্থাৎ এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। মেহেদি, কোনো সমস্যা নেই, ক্লাসের রেকর্ড হচ্ছে, আপনি ইউ ক্যান ওয়াচ আউট দ্য রেকর্ড লেটার অন, নো ওয়ারিজ, ওকে। এবং আপনি এখন থেকে টেক পার্ট করেন, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। একটু দাঁড়ান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মূলত মূলত মোটামুটি ভালোই শিখলাম। বলে তো দেখি, পাই সংখ্যাটা, এটা ম নাকি অ? ঠিক আছে, ম মানে মূলদ, অ মানে অমূলদ, ঠিক আছে, বলেন। ম আর মূলত কি এটা? মূলত সংখ্যা। না স্যার বোন, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? মূলদ সংখ্যা কারণ আমরা জানি স্যার Because পায়ের মান পায়ের হচ্ছে মান থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট ওয়ান ফোর পাই ওয়ান হচ্ছে সিক্স কত। ওয়ান সিক্স না 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 না, নট লাইক দ্যাট। পাই কত? পাই হচ্ছে, পাই হলো, এটা কিরকম এটা বলে দিচ্ছি, দাঁড়ান। পাই সমান সমান হচ্ছে 22/7, ঠিক আছে। বা হ্যাঁ, 22/7। হ্যাঁ। এটা আমরা আমাদের বোঝার জন্য 3.1416 ধরে নেই, কিন্তু এটা আসলে সারা জীবনও যদি করেন এটা শেষ করতে পারবেন না। এটা নিয়ে অনেক পিএইচডি আছে, স্যার, পায়ের মান বের করতে নিয়ে অনেকে পিএইচডি পর্যন্ত করে ফেলছে, ঠিক আছে। ঠিক আছে, সো এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটা সসীম দশমিক অথবা পৌনঃপুনিক সংখ্যাতে প্রকাশ করা সম্ভব না এটাকে, এই জন্য এটা একটি অমূলদ সংখ্যা। আশা করছি সবাই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, তাহলে অমূলদ মূলদ সম্বন্ধে আমার ইনশাল্লাহ হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, ই, এইটা কি বলেন তো দেখি, মূলদ নাকি অমূলদ? এটা আমি জানি, আপনারা হয়তো জানেন না। এটা একটি স্যার এটা এর মানে অমূলদ হবে। অল মূলদ পয়েন্ট। সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে, এটা সাল, অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটাও অমূলত। আমরা 10 সেকেন্ডের জন্য একটু টোটাল বিষয়টা রিভিউ করব। এক, প্রথম কথা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এদের যাদেরকে পি কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব, এরাও সবাই হচ্ছে কি মূলদ সংখ্যা। মনে রাখতে হবে কিউ এর মান কখনো কি হতে পারবে না, পারবে না। জিরো হইতে পারবে না, ঠিক আছে। তাহলে আমার জিরো একটা হতে প্রশ্ন, পারবে। এক্স্যাক্টলি বলে তো দেখি, 0/100 সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? ইকুয়াল জিরো, তাহলে এটা হচ্ছে অমূলত। গুড। আরো কেউ?
স্যার আমার জানা নেই। দেখেন, উনি কিন্তু উনি কিন্তু প্রবলেমটা সলভ করেছেন, উত্তরটা ভুল দিয়েছেন। আচ্ছা, সমান সমান হচ্ছে শূন্য। ঠিক আছে, শূন্য কি? এই দেখেন, হ্যাঁ, বলাই আছে শূন্য হচ্ছে কি মূলদ সংখ্যা। শূন্য মাইনাস থেকে শুরু করে জিরো, তারপর প্লাসের দিকে যান, যা আছে সবাই হচ্ছে কি মূলদ সংখ্যা। ঠিক আছে, আপনাকে বলছে কিউ এর মান জিরো, মূলদ সংখ্যা। কিন্তু পি এর মান জিরো হইতে পারবে না, এটা কিন্তু পৃথিবীতে কেউ আপনাকে বলে দেয় নাই। মানে সংখ্যাটা যদি এমন হইতো, এটা সমান সমান জিরো, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, অমূলদ কারণ এটা সংখ্যা। অনির্ণেয়। এক্স্যাক্টলি। কিন্তু যদি কেহ যদি বলে দেয় যে না না, কিন্তু এটা হচ্ছে কি মূলদ সংখ্যা, কথা বোঝা মূলদ গেল? সংখ্যা। যিনি বলেছিলেন উনি ঠিকই বলেছিলেন, কিন্তু একটু প্রেসারে কনফিউজড হয়ে গেছেন, হোয়াট এভার। আর এবার তো ক্লিয়ার হয়েছে কিনা? ইনশাল্লাহ এবার ক্লিয়ার হওয়ার কথা। ফাইন। ওকে, এইগুলো বাকিগুলো ইনশাল্লাহ বুঝবেন। এটা তো হয়েছে, আপনারা জানেন। ঠিক আছে, আর এখানে খালি একটা কথাই বলবো যে মৌলিক সংখ্যার বর্গমূল কখনো কি হইতে পারে না, বলেন তো? মৌলিক সংখ্যার বর্গমূল বর্গমূল কি হবে না? মূলদ হতে পারবে না, এরা সব সময় অমূলদ হবে। ঠিক আছে, যদি আমি অমূলদ। বলি যে বলেন তো দেখি, রুট ধরেন 41, সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ? অমূলদ। স্যার অমূলদ। কারণ এটার মান 3। এক্স্যাক্টলি, কারণ রুট 41 হচ্ছে কি একটি, রুট 41 হচ্ছে একটা মূল মূলদ। সংখ্যার বর্গমূল। ঠিক আছে, চলেন আপনাদের জন্য একটা মজার প্রশ্ন দিয়ে নেই। ঠিক আছে, একটা মজার প্রশ্ন আছে। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন। ঠিক আছে, বলেন তো। 2/3, তাহলে এ 3/2 কথা আকারে বলা যাবে প্রকাশ না, করা কথা বলা যাবে আর না, অমূলদ। এবার কমেন্ট হবে, এবার আর কোনো কথা হবে না। ঠিক আছে, কারণ বলে দিলে হয় কি যে সবাই শুনে ফেলে, তখন ওইটার কোনো কাজ হয় না। হ্যাঁ, এটা মূলদ নাকি অমূলদ? অবশ্যই এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে বলতে পারি এটা হলো 2 ভাগ হচ্ছে 3, একটা ভগ্নাংশ। দ্যাট মিনস এটা কি হচ্ছে একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, ফাইন। আমাদের পার্টিসিপেন্টস এখন কত আছে? 20 জন। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলার সাথে সাথে দেখে একজন উধাও হইয়া গেল। ঠিক আছে, এটা কি মূলদ নাকি অমূলদ? দ্রুত কাজ করেন তো দেখি। রুট 12 বাই রুট কত, 16, এটা মূলদ নাকি অমূলদ? দ্রুত। 3/4। কেউ কি পেরেছেন কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। একজন বলেছেন, ফারহানা বলেছেন অমূলদ। ঠিক আছে, আর কি কেউ আছেন একটু দেখতে চাচ্ছি? আর কি এনিওয়ান? অমূলক, অমূলক। ঠিক আছে, চলো আমি সলভ করে দিই এটা মূলত থেকে অমূলক। দেখেন, আমরা প্রথমে কাটাকাটি করব। কাটাকাটি করলে কি যে আমরা দেখবো যে আচ্ছা, এখানে এক সুন্দর করে লিখতেছি, কেন লিখতেছি যে ফর ইউর ইনফরমেশন, 4 দিয়ে কাটাকাটি করা যায়। 3 4 12, 4 4 16, তাহলে কত আসে? রুট ওভার কত, 3 ভাগ। 3/4 ঠিক আছে, ফাইনালি দেখা যাবে এটা হলো √3 ভাগ হলো √4 বাই রুট করা যাবে। কিন্তু এটা মনে রাখবেন, একটা বড় রুট থাকলে সেটা উপরেও রুট করা যাবে, হরেও রুট আনা যাবে, লবেও রুট আনা সম্ভব। আমি একটু খুব ডিটেলে করতেছি, কেন যেন অনেকে বুঝতে পারেন, পরবর্তীতে কিন্তু একটু ডিটেলে করব না। কিন্তু এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এই যে উপরের বেটা এ একটা ঝামেলা করে দিল, কারণ সে একটা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাটা কি হচ্ছে, তার রুট করলে একটা অমূলক সংখ্যা হবে, আর অর্থ হচ্ছে এটি একটি অমূলদ সংখ্যা। একজন মূলদ লিখেছিলেন, আমার মনে হয় উনি একটু ভুল করেছেন। আপনি একটু চেক করে নেবেন, আশা করছি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। এটা কি করেন দ্রুত। স্যার, এটাও তো অমূলদ। আহ, এই কাজ করেন, কাজ কইরা কন, হঠাৎ করে বলবেন না, ভাই এবং বোনেরা।
স্যার মূলদ সংখ্যা স্যার। হুম। আপনার কি মনে হয় যে কোশ্চেন কি আমি এমনি সেট করছি? কোশ্চেন এমনি সেট করে নেই, কোশ্চেন অনেক চিন্তা ভাবনা করে সেট করা আছে যে আই ওয়ান্টেড টু ট্রিক ইউ। এটা আমার দায়িত্ব যে আপনাদেরকে কনফিউশন ফেলা, আপনাদেরকে বিরক্ত করা, এটা আমার দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে সেগুলো সমাধান করা। ঠিক আছে? কারণ কনফিউশনে না পড়লে কখনো সলিউশন আসে না। দেখেন এটা কি দিয়ে ভাগ করা যাবে বলেন তো দেখি, কি দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে ভাগ স্যার করা। 3 দিয়ে স্যার। 3 নং 27, 3 ষোলো 48। 48 Fine. 3 এবার খেয়াল 48। করেন যে এটাকে আমরা লিখতে পারি 9/16। এইটা দেখে অনেকে মনে করবো যে পাইছি, অঙ্ক আমার হয়ে গেছে, অঙ্ক হচ্ছে অমূলদ লিখে দিব, কিন্তু অঙ্কটা আসলে অমূলদ নয়। আমরা এটাকে কি করতে পারি? এটাকে √9 লিখতে পারি, √16 করতে পারি। এখান থেকে কি আসে? এটা 3 আসে, এটা 4 আসে, যেটা একটা ভগ্নাংশ। অতএব এই সংখ্যাটি হচ্ছে কি একটি মূলদ সংখ্যা। 100% বিশুদ্ধ মূলদ সংখ্যা, নাকি? জি স্যার। জি ভাই। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার ভাবে আজকে অনেক কিছু জানলাম আসলে। ঠিক আছে, চলেন এইবার আমরা শিখবো হচ্ছে কোনটি ছোট ভাজক সংখ্যা নির্ণয়, একটু পরে শেখাবো। তার আগে শেখাবো হলো আর একটা বিষয় হচ্ছে জোর বেজোর অলরেডি আপনাদের শেখানো শেষ। ভাজক সংখ্যাটা শেখানো কোন ভগ্নাংশটি বড়। ঠিক আছে, কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, এইসব বিষয় নিয়ে কথা বলবো, একটুখানি বলবো। মনে রাখবেন, ভগ্নাংশ ছোট অথবা বড় ভগ্নাংশ, ঠিক আছে, খুব কমন একটা প্রশ্ন। ভগ্নাংশ ছোট বড়, ঠিক আছে, ছোট বড় কোনটি সে, আপনাকে একটা ভগ্নাংশ দিলাম, লাইক হচ্ছে 1/, হচ্ছে কত 3, আর হচ্ছে কত বলে দিলাম 4/5। ঠিক আছে, আপনাকে যদি বলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট, কেউ কি জানেন? কেউ কি জানেন কিনা? এটা খুব ছোট। সিম্পল বিষয়। হ্যাঁ, কি? 1/3। আচ্ছা, আমরা ওইভাবে বলবো না, আমরা 1/3 বড় হইতে পারে, ঠিক আছে, বড় হইতে পারে, আমি ঠিক জানি না। ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 4/5 বড়। তাহলে চলেন, আমি সঠিক নাকি আপনি সঠিক আমরা একটু মানে দেখে নিই, তাই না? ওকে, মনে রাখবেন, আহ, একটা তীর চিহ্ন আঁকানো শিখতে হবে। একটা তীর চিহ্ন আঁকাইতে পারবেন? এরকম একটা তীর চিহ্ন আঁকাইতে পারবেন আপনারা? পারবেন কিনা? জি ইনশাল্লাহ ভাইয়া সবাই। পারবো। ফাইন। তাহলে এখান থেকে ধরে কানটা ধরে একটা তীর চিহ্ন এখানে আঁকাবেন, এইখানে কানটা ধরে একটা তীর চিহ্ন আঁকাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আর গুণ করতে হবে। হ্যাঁ, আর গুণ করে ফেলতে হবে, ঠিক আছে, ফাইন, ওকে। এই হলো কত? এই 1 × 5। মনে রাখবেন লবটাকেই কনস্ট্যান্ট রাখবো, হর শুধু গুণ করে দিব। কাকে কনস্ট্যান্ট রাখবো? লবকে কনস্ট্যান্ট রাখবো। আর কি করব? হরকে কি করব? কি গুণ করে দিব। এই যে এইটারে আমরা রাখবো, এই 1 রাখলাম, গুণন কত? এটা 5, কার গুণন করে দিয়েছি? এই হলো 4, গুণন কত? 3। এই হলো কত? 5, এই হলো 12। মনে রাখবেন, যে ভগ্নাংশটা মানে যে গুণফলটা বড় হবে, যে গুণফলটি বড়, যে গুণফলটি বড়, ঠিক আছে, গুণফলটি বড়, ঠিক আছে, মনে রাখবেন, ঠিক আছে, সেই ভগ্নাংশটি কি হবে? সেই ভগ্নাংশটি কি হইবে? বড় হবে। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার হয়েছে কিনা? যদি কোনো কনফিউশন থাকে অনুগ্রহ করে বলতে পারেন। ঠিক আছে, দেখেন আমাদের কাজ হলো ভগ্নাংশ দুটো লেখা, খুব সিম্পল, আমি আবার দেখাচ্ছি। এই যে কোনো দুটো ভগ্নাংশ সে হলো 1/3 আর 2/4। আমরা এখান থেকে একটা আর গুণ দিব, এখান থেকে একটা আর গুণ দিব, হ্যাঁ। দিয়ে কি করব? এই উপরের প্রথমটা লব আর রাখবো, পরেরটা হর দিয়ে ক্রস গুণন করে দিলাম। আর দ্বিতীয়টা লব, পরেরটা হর দিয়ে ক্রস গুণন করলাম, তাহলে 4 আর 6। 4 আর 6 এর মধ্যে কে বড়? 6 বড়, মানে হচ্ছে কি এই ভগ্নাংশটি 2/4 যেটা আছে, সেই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত, এখন পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই এই বিষয়টা খুবই সুন্দর সবাই জানেন। কিন্তু যে বিষয়টা আপনারা জানেন না, সেটা কারো কি ধারণা আছে যে কেন আমরা ক্রস গুণন করি আসলে ওয়াই? এটা কি জানেন? এটা কি কারো জানা আছে কিনা, কেন আমরা সবসময় আর গুণন করে দিই? আচ্ছা, বিষয়টা মনে হয় আপনাদের একটু এক্সপ্লেন করে দেই, সারা জীবন মনে থাকবে। আমরা আসলে করি হচ্ছে কি জানেন, করি হলো
এই নিচে যে দুইটা সংখ্যার হর আছে না, এই হর দুইটা লসাগু দ্বারা দুই পক্ষে গুণ করে দিই। কি করি? আপনার কি আমার কথা বুঝতে পারছেন কিনা? আমরা করি কি, দুই পক্ষের যে লসাগু রয়েছে, সরি, দুই পক্ষের যে হর রয়েছে দুটি ভগ্নাংশের, এই ভগ্নাংশের কি হর কে কে দেখেন তো দেখি, হর কে কে, হর কারা কারা, হর সমূহ কারা কারা, 3 এবং কত, 5, ঠিক আছে। এদের লসাগু কত? ঠিক আছে, হরের লসাগু কত দেখেন তো দেখি, লসাগু কত? 15 15, ঠিক আছে, ফাইন। আপনি যখন এই 15 দিয়ে দুইটা ভগ্নাংশকে যখন গুণ করবেন, সে 13 গুণন 15, ঠিক আছে, আর দূরে লিখলাম এই 4/5 গুণন কত, 15, ঠিক আছে। দেখেন, এক- দেখেন টেকনিক্যালি এখানে 5 আসে আর এখানে কত আসে, 3 আসে, মানে হলো কি দেখেন, ওই যে আর গুণন করেছিলাম, ওই নিচ থেকে এই যে উপরে তুললাম, আর গুণন করার ফলে যা আসে লসাগু দিয়ে গুণ করলেও তাই আসে। আমরা সহজে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য বলি যে আমরা কি করেছে, আমরা আর গুণন করেছি, কিন্তু বেসিকটা হচ্ছে আমরা হরগুলো লসাগু দিয়ে দুই পক্ষে গুণ করে দিই, গুণ করে দেখি কোন বেটা বড়। যে বেটা বড় তারে বলি ভাই তুই বড়, ঠিক আছে, আর যে বেটা ছোট তারে বলি ভাই তুই কি ছোট, ঠিক আছে। আপনাদের কি এবার কনফিউশন ক্লিয়ার হয়েছে, বা আপনার শর্টকাটের নিয়মটা বুঝতে পারলেন কিনা, যে হাউ টু ডিল উইথ দিস শর্টকাট, ঠিক আছে। Yes, sir. ওকে, ফাইন। তাহলে চলেন আমরা এখন একটা নতুন প্রবলেম আপনাকে দিব, ঠিক আছে। এই দুইটা সংখ্যার মধ্যে কে বড় বলেন তো দেখি, 5/12, 6/13। একটু দ্রুত করুন। 6/13 বড়। 5/13 হুম। এখন এখন যতগুলো প্রশ্ন আসবে অনুগ্রহ করে আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ। এখন কমেন্ট, এখন কোনো উত্তর হবে না, আমি যখন উত্তর দিতে হবে আমি বলবো, ঠিক আছে। আহ, তবে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কাজটা করেছেন, হ্যাঁ। তাহলে হচ্ছে কি দেখেন, আমরা এটা দ্বারা এটা ক্রস ক্রস গুণন করেছি, আর এটাকে এটা ক্রস গুণন করেছি, তাহলে কত আছে, এই 5 গুণন 13, আর কত 6 গুণন কত 12, 5 তেরুন কত 65, 6 তেরুন কত 72। কে বড়, 65 না 72? 100% 72 বড়। তাহলে আমরা আগে একটা ঠ্যাং, দুটো ঠ্যাং ওদিকে দিয়ে দিলাম, যে তুই বড় বেটা, তুই সব নিয়ে যা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো 5/12 ইজ লেস দেন 6 ভাগ কত 13, মানে দ্যাট ইজ বিগার, ঠিক আছে, ফাইন। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, প্রশ্নটি সলভ করুন। এখানে বিগত বছরের প্রশ্ন, এটা হচ্ছে 41তম বিসিএস এর প্রশ্ন। 'কোনটি বড়, কোনটি সবচেয়ে ছোট? অনুগ্রহ করে দ্রুত সলিউশন করুন। গ, একজন বলেছেন গ, চমৎকার, ঠিক আছে, আমরা দেখি উত্তর গ কিনা, দেখে নিব। 6/13, 2/13, আচ্ছা, গ, একজন গ বলেছেন। আর কি কেউ আছেন? আচ্ছা দেখেন, আমি প্রবলেমটা আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। এটা হলো কিরকম, আমরা প্রথমে করব কি, যে এটা 11, তো 11 লেখাটা আমার একটু একটু খারাপ হয়ে গেছে, হোয়াট এভার, ঠিক আছে। দেখেন, আচ্ছা, এই যে দেখেন, 2/11 এবং 3/11 মধ্যে ছোটকে বলেন তো দেখি। মনে রাখবেন, যদি হর সংখ্যা একই হয়, মানে হর যদি একই সংখ্যা হয়ে থাকে, হর যদি একই সংখ্যা হয়ে থাকে, তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়, যার লব ছোট সেই ভগ্নাংশটি ছোট, ঠিক আছে। কথাটা কি বোঝা গেছে কিনা? কথাটা ক্লিয়ার?
হর সমূহ যদি সমান হয়, তাহলে যার লব বড় সে ভগ্নাংশটি বড়, আর যার লব ছোট সেই ভগ্নাংশটি কি ছোট। এখানে দেখলাম এখানে হর এখানেও 11, এখানেও 11, কিন্তু লব এখানে 2 এখানে 3, দ্যাট মিনস এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। তাহলে আমরা এটাকে রাখবো, এটাকে কেটে দেবো, ঠিক আছে। তাহলে এটা হলো, এ হলো কত, 2 ভাগ হচ্ছে কত, 11, আর 2 ভাগ কত, 13, ঠিক আছে, হ্যাঁ। ফাইন। এখন আপনি এটাকে যদি বলেন যে না আমি এরকম করে ক্রস গুণন করে করব, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট একটা জিনিস মনে রাখবেন, যাদের মধ্যে, যে দুইটা সংখ্যার মধ্যে, একটাকে বললাম হর সমূহ যদি সমান থাকে তাহলে কি লব যার বড় সে সংখ্যাটা হচ্ছে বড়। আচ্ছা, এইবার ঠিক আছে, লব যদি সমান থাকে, ঠিক আছে, লব যদি সমান থাকে, যেখানে এখানে দুইটার ক্ষেত্রে লব কত, 2, ঠিক আছে, মনে রাখবেন যার হর বড় সেই সংখ্যাটি ছোট, যার হর ছোট সেই সংখ্যাটা হচ্ছে কি বড়। কারণ কি, খুব সিম্পল, 2কে যদি 11টা ভাগ করেন, মানে 2কে যদি 11 দিয়ে ভাগ করেন যে সংখ্যা পাবেন, 2কে 13 দিয়ে ভাগ করলে অবশ্যই তার চেয়ে কিসে পাবেন, ছোট সংখ্যা পাবেন। চলেন এই বিষয়টাই আমরা একটুখানি ক্রস গুণন করে দেখে নিই। কত কত, 2 গুণন 13 কত হচ্ছে, 2 গুণন 13, আর এখানে কত, 2 গুণন কত, 11, এখানে আসে কত, 26, এখানে আসে কত, 22, দ্যাট মিনস এটা হলো ছোট, এটা হলো বড়, দ্যাট মিনস এটা আমার আর ধর্তব্য নয়, ঠিক আছে, ফাইন। এবার ফাইনালি হলো কে, 2 ভাগ 13, আর 4 ভাগ হচ্ছে কত, 15। এবার আর কোনো কাজ নাই, এবার আপনাকে ক্রস গুণন করতেই হবে। এই করলেন, এই করলেন, কে আসলো, 15 দুগুণে কত, 30, আর 4 তেরোং কত, 52। তাহলে সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট হচ্ছে কত, গ, 2/কত, 13। যিনি 2/11 করেছেন উনি মনে হয় একটু ক্যালকুলেশনে ভুল করেছেন, ঠিক আছে। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখানে আমি দুইটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছি। ইম্পর্টেন্ট কথা কি, আপনারা যদি এটা নোট করতে পারেন, নোট করে নিতে পারেন, ঠিক আছে। এক হলো কি, 2/11, আর 3/কত, 11, ঠিক আছে। মনে রাখবেন, যদি কখনো আমার এই ভিডিওটা তো থাকছে, অতএব লেখাটা তখন লিখে নিতে পারেন পরে। যদি কখনো দুটি ভগ্নাংশের হর একই সংখ্যা হয়, মনে রাখবেন যার লব বড় সেই সংখ্যাটা বড়। যেমন এখানে 3 হচ্ছে 2 এর চেয়ে বড়, দ্যাট মিনস এই সংখ্যাটা হচ্ছে বড়, এই সংখ্যাটাকে ছোট। আচ্ছা, ফাইন। একই রকম ভাবে পরে দেখলাম যে এই কত, 2/11, আর কত, 2/কত, 13, দুইটা সংখ্যা এসেছে, ঠিক আছে। আবার উল্টা ভাবে কনভার্সলি, যা যদি দুটি ভগ্নাংশের লব একই সংখ্যা হয়ে থাকে, মনে রাখবেন যার হর হচ্ছে বড় সেই সংখ্যাটা ছোট, আর যার হর হচ্ছে ছোট সেই সংখ্যাটা হচ্ছে কি বড়, ঠিক আছে। এটা আমি বলে দিলাম। যদি আপনাদের এই বিষয়টা নিয়ে কাজ করতে কোনো কনফিউশন হয়, তাহলে ওই যে ক্রস গুণনের নিয়ম শিখিয়েছি, কোনো কনফিউশন ছাড়া ক্রস গুণনের নিয়ম ইউজ করবেন। ইট ইজ ভেরি সুইটেবল, ইট ইজ ভেরি লেস টাইম কনজিউমিং, সো ইউ ক্যান ইউজ ইট wherever you want, whatever you want, okay, in every situation, okay, so এটা খুব ভালো একটা প্রবলেম, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন ফর দিস প্যাটার্ন, ঠিক আছে। এইটা, এটা হচ্ছে 6/13, এটা হচ্ছে 11/12, এটা হচ্ছে 3/8, ঠিক আছে। বৃহত্তম কোনটি, বৃহত্তম, আগেটা ছিল 31তম বিসিএস এর প্রশ্ন, এটা হলো 41st বিসিএস এর প্রশ্ন। এই ক নম্বর, ঠিক আছে, উত্তর খ, উত্তর গ, উত্তর ঘ, ঠিক আছে। কত বুঝতেছেন কোনটাই, প্রথমটা ক, পরেরটা খ, পরেরটা গ, আচ্ছা লিখে দিচ্ছি। ক হচ্ছে কত, 5/12, খ হচ্ছে কত, 6/13, এটা হচ্ছে 11/24, এটা কত, 3/কত, 8, ঠিক আছে। একজন বলেছেন খ, জিশান বলেছেন খ, ঠিক আছে। আমরা দেখছি বাকিরা কি উত্তর দেয়। ও, প্রশ্নটা সমাধান করুন, দ্রুত করুন, করলে আমাদের এটা হয়ে গেছে। ও আচ্ছা, এটা শিখাতে হবে, 5 মিনিট দেখালে হবে, ঠিক আছে। খ, আচ্ছা, তানহা বলেছেন খ। এটা আপনারা একটু করে নিয়ে নিন, আমি সলিউশন দিব না, খুবই সিম্পল, ঠিক আছে। এটা করলেই হয়। চলেন আমরা আর একটা নেক্সট, সবাই যেহেতু খ খ করতেছেন মানে উত্তরটা খ
অক্ষই হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলেন এইবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ভাজক সংখ্যা কিভাবে বের করতে হয়। কি করতে হয়? ভাজক সংখ্যা কিভাবে বের করতে হয়। দেখেন, ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা, এটা হচ্ছে কি ভাজক সংখ্যা বা কি উৎপাদক সংখ্যা। ভাজক সংখ্যাও যা, উৎপাদক সংখ্যাও তা। মনে আছে কিনা গত ক্লাসে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে বলেন তো দেখি 12 সংখ্যাটির ভাজক কত। 12 সংখ্যাটির, ঠিক আছে, ভাজক ভাজক বা উৎপাদক কতটি, উৎপাদক কতটি, ঠিক আছে। এটা কি আপনাদের মনে আছে কিনা? লাস্ট টাইম গতকালকে বলেছিলাম না? বলেছিলাম, ঠিক আছে। এখানে ভাজক হবে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে করেছিলাম, ঠিক আছে। করেছিলাম এইভাবে যে আমরা 12 লিখেছি, 12টাকে কি করেছিলাম, 12টাকে যেটা করেছিলাম সেটা হচ্ছে কত, এই যে 1 গুণন 12, পরে কি করেছিলাম, হ্যাঁ 2 গুণন 6, পরে কি করেছিলাম কি 3 গুণন 4, তারপরে 4 আসে, যাতে 4 কে গুণ করলে 3 আসবে। এই বিষয়টা গত ক্লাসে এক্সপ্লেইন করেছে, এই জন্য এখন এক্সপ্লেইন করছি না। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে কি কি আসছে, এখানে আসছে কি ভাজক সংখ্যা বা উৎপাদক কে কে, উৎপাদক হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপর কত হচ্ছে 12। ঠিক আছে, অনেকে ভুলে একটাকে বাদ দিয়ে দেন, অনুগ্রহ করে একটাকে বাদ দিবেন না। এক সংখ্যা পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটাকে বাদ দেওয়া চলবে না। ওকে ভাই, এবার এই এত বড় অঙ্ক করার সময় আপনাকে যদি বলে 72-এর ভাজক সংখ্যা কত, এই 12 বাদ দিয়ে আমি 72 দিয়ে দিলাম, ঠিক আছে, তাও মোটামুটি পারলেন। যদি বলে যে না ভাই 72 না, আমার 1056-র ভাজক সংখ্যা কত, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে এতগুলো ভাজক সংখ্যা আমি বের করবো কেমনে, তাই না? এতগুলো ভাজক সংখ্যা আমি বের করব কি ভাবে, তাই তো? ঠিক আছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে আমার কি করা লাগবে? এটা একটা শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে এটা 3টা স্টেপে কাজটা হয়। কয়টা স্টেপে কাজটা হয়? 3টা স্টেপে কাজ হয়। নাম্বার 1 কি দেখেন, এই যে আমি দিয়ে দিয়েছি স্টেপ নাম্বার কত, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। প্রথম কি, প্রথম হচ্ছে কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করা যায়, এটা খুবই সিম্পল একটা বিষয়, ঠিক আছে। এটা সিম্পল একটা বিষয়, আমি আপনাদের শিখাই দিব কিভাবে আপনি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, তাহলে এই অংশটা একটুখানি মুছে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, এটা একটু মুছে দিই, তাহলে আমার কাজ করতে সহজ হবে। তাহলে আমি বলছিলাম যে কিভাবে মৌলিক উৎপাদক বের করা যায় সেটা আমরা শিখবো। তার আগে হচ্ছে ধাপ 3টা জেনে নিচ্ছি। প্রথম কি, প্রথম হচ্ছে আমাদেরকে যে কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক সমূহ সূচক আকারে প্রকাশ করা লাগবে, ঠিক আছে। সূচকের প্রত্যেকের সাথে 1 যোগ করে ধারাবাহিকভাবে গুণ করতে হবে, ঠিক আছে। চলেন বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, তাহলে বিষয়টা আপনার জন্য সহজ হবে। প্রথম হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। আমরা যে কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে পারি, মনে রাখবেন। এই একটা ধরেন 24 নিলাম, 24টাই নিলাম, ঠিক আছে, ভালো। ওকে, প্রথমে এটাকে 1 দিয়ে ভাগ করবেন। 1 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? এটাই 24ই হয়, ঠিক আছে, খুব ভালো। তারপরে হচ্ছে দেখেন, ওই 1 দিয়ে ভাগ করলেও যা, এই ক্ষেত্রে না করলেও তা, সো এটা আমরা আসলে খুব একটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। সে একটা আপনি বাদ দিতে পারেন, আমরা 2 থেকেই শুরু করব। কত থেকে শুরু করব? এখানে আমরা 2 থেকে শুরু করব, ঠিক আছে, ফাইন। ওকে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আমরা চলে আসছি। ওকে ফাইন, মনে রাখবেন মৌলিক উৎপাদকের বিশ্লেষণের জন্য সবচেয়ে ছোট যে সংখ্যাটা থেকে ভাগ করতে হয় বা ভাগ করা যায়, সেটা দিয়ে ভাগ করা শুরু করতে হবে এবং কন্টিনিউয়াসলি করে যেতেই হবে। যেমন 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 12 আসে, ঠিক আছে। ওকে, 12কে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? আবার 2 দিয়ে। এক্স্যাক্টলি, এই 6 দুগুণে 12। 6কে সর্বনিম্ন কত কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে। 2 গুণে 6, ফাইন। তাহলে আমরা যদি টোটাল লিখি, তা আমরা কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে আপনি 24কে যদি এখন দেখেন, এই যে যাকে যাকে দিয়ে ভাগ করেছেন সবাইকে গুণ করে দেন না, দেখেন 2 গুণন 2 গুণন 2 গুণন 3, ঠিক আছে। ওকে, দেখেন এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 কত? 24। তাহলে কিন্তু আপনি যে সংখ্যাটাকে ভাগ করেছেন সেই সংখ্যাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সবচেয়ে সহজতম প্রসেস। প্রসেসটা ক্লিয়ার কিনা? আমরা যে কোনো একটা সংখ্যা নিব, ওটাকে সবচেয়ে ছোট যে সংখ্যাটাতে ভাগ করা যায় সেটাতে ভাগ শুরু করব, এরপর ভাগ করতেই থাকবো, করতেই থাকবো এবং আস্তে আস্তে সংখ্যা বাড়াইতে থাকবো, ঠিক আছে। এবার কাজ কি দেখেন,
দুইগুলোকে সূচকে প্রকাশ করা যাবে। এখানে কয়টা দুই আছে? তিনটা দুই আছে। তাহলে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, এবং কি করতে পারি, 3 টু দি পাওয়ার কত, 1 লিখতে পারি। ঠিক আছে, ফাইন। ওকে, এবার মনে রাখবেন, এবার আমাদের কাজ হলো যে এই যে 3 আছে বাবা, এই 3টা আমার দরকার, এই যে 1 আছে, একটা আমার দরকার। মাঝখানে অন্য কিছু যা আছে সেটা কিন্তু আমার প্রয়োজন নাই। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা কি করব? এই যে আমরা ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা সমান সমান লিখবো। উৎপাদক সংখ্যা কি লিখবো? উৎপাদক সংখ্যা সমান সমান লিখবো কত? এই যে 3 ছিল, তার সাথে শুধু 1 যোগ করতে হবে, করে ব্রেকেট ক্লোজ করতে হবে, গুণন কত, 1 যোগ 1, ব্রেকেট ক্লোজ। তাহলে কত হচ্ছে? এই 4 গুণন 2 সমান সমান কত, 8। অর্থাৎ উৎপাদক সংখ্যা কত? 8টি। আর আচ্ছা, আবার কেউ যদি মনে করেন যে এই বিষয়টা তার কাছে একটু কনফিউশন লাগছে, তাহলে আমি যেটা বলবো, কোনো কথা নাই, সময় কনজিউমিং হলো কত, 1 গুণন 24, কত, 2 গুণন 12, তারপরে 3 গুণন কত, 8, তারপরে কত, 4 গুণন 6। দেখেন আর রিপিট নাই, 5 দিয়ে যাবে না, তারপর 6। হ্যাঁ, 6 তো আমরা already করেছি। তাই দেখেন কয়টা উৎপাদক সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8। 8টা পেয়েছেন? 8টা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটাতে শর্টকাট ভাবে কিভাবে শিখলাম? প্রথমে ভাজক সংখ্যা বা উৎপাদক বের করতে গেলে আপনাকে সেটা কি করতে হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা আমরা বললাম। উৎপাদক সমূহকে সূচক আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, সেটা আমরা করলাম। যে সূচকগুলো আছে সেই সূচকগুলোকে টান ধরে টেনে আনবো, সবার সাথে এক যোগ করব, এবং তাদেরকে ধারাবাহিকভাবে কি করব, গুণ করে দেব। ঠিক আছে, চলেন। এবারে আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে 12 সংখ্যাটির, যেটা আপনারা অলরেডি করেছেন, উৎপাদক সংখ্যা কত, এটা আপনারা দ্রুত সমাধান করুন। হ্যাঁ, এই 6টা কিন্তু আমি জানি, কিন্তু আপনারা যেটা করবেন, আচ্ছা 12 বাদ দেন তো, একটু বড়ই দিই, 48 করেন। 48 করেন, এই শর্টকাটে করবেন, হ্যাঁ, দ্রুত। 2 to the power 4 গুণ 3 to the power 1। পেন। আলহামদুলিল্লাহ, হয়েছে কিনা একটু দেখি। 10 বলেছেন, 10 বলেছেন, 10 10। সবাই যেহেতু 10 বলেছেন, আমিও 10-এর পক্ষে, কিন্তু তারপরে সলিউশনটা তো করে দিতে হবে, তাই না? চলো আমরা সলিউশনটা দেখি। 48-এর কিভাবে আমরা কি করতে চাই। হুম, আচ্ছা ঠিক আছে, আপাতত এটা তো আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন 48, তাই না? তাহলে আমরা কি করবো, প্রথমে 48কে কি করতে হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? আচ্ছা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, হ্যাঁ, উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ, বিশ্লেষণ, ঠিক আছে। এই 48টা কি, 48 হচ্ছে কি, 48কে ভাগ করবো কি দিয়ে, 2 দিয়ে। 24 2 গুণ 48, তারপর 2 দিয়ে ভাগ, কত হলো, 12। 2 দিয়ে ভাগ হলো 6, 2 দিয়ে ভাগ হলো কত, 3। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি,
48 সমান সমান কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। ঠিক আছে, তাহলে কত হলো? তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 4 গুণন 3 টু দি পাওয়ার 1। ফাইনালি কি করব? ফাইনালি হচ্ছে, সুতরাং উৎপাদক সংখ্যা কত? উৎপাদক সংখ্যা হলো কত? এই 4, তার সাথে 1 যোগ ব্রেকেট বন্ধ গুণন এই 1, তার সাথে 1 যোগ ব্রেকেট বন্ধ, তাহলে কত হচ্ছে? 5 × 3 = 10। আশা করছি সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আপনাদের জন্য হোমওয়ার্ক হলো, বের করবেন 72-এর উৎপাদক সংখ্যা কত। শেষ। ওকে, এবার আমাদের আসার কাছে অপশন দিয়ে দিচ্ছি। ক হলো 5, খ হলো, সরি, খ হলো গিয়ে 10, ক হলো 9, ক হলো কত হলো 12। ওকে, এটা আমরা এবার আজকের ক্লাসটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, আমরা এখন শিখবো হলো যে, আচ্ছা, পৌনঃপুনিক দশমিক নিয়ে কিছু কাজ আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, পৌনঃপুনিক কই গেল? উপরে মনে হয়। সরি, একটু দেখি, আমি যা বলতেছি আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখেন এই বিষয়টা আজকে খুব শর্টে বলে দিচ্ছি। ঠিক আছে, পৌনঃপুনিক বিষয়টা কি বলেন তো দেখি। পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা কি হচ্ছে পরপর রিপিট হইতে থাকে, তাই না? আচ্ছা, আমরা সাধারণ দশমিক ভগ্নাংশ থেকে যখন সেটাকে মানে ভগ্নাংশে পরিণত করি, তাহলে কি করি? আমরা যেটা করি, সাধারণ যেটা করি সেটা হচ্ছে কত, ধরেন 0.2 আছে, এই 2 এর বদলে দশমিকের জন্য কি লিখি, নিচে কি করি, একটা 1 দেই, তাই না? এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা রয়েছে তার জন্য ততগুলো কি দিতে হয়, 0 দিতে হয়। তাহলে আমরা এটা 0 দেই, আর উপরে এই সংখ্যাটা আমরা দিয়ে দিই, 2/10 লিখলাম। কিন্তু এই সংখ্যাটাই যখন আপনার কি হয়ে যাবে, পৌনঃপুনিক আকারে চলে আসবে, কথার কথা, এটা কত, 0.2, এর উপর পৌনঃপুনিক মানে হচ্ছে উপরে একটা গোল্লা চিহ্ন, উপরে কি চিহ্ন, একটা গোল্লা চিহ্ন, এটাই পৌনঃপুনিক। যদি এমন হয়ে থাকে তাহলে মনে রাখবেন, এই এইখানে পৌনঃপুনিকের জন্য, দশমিকের জন্য প্রথম নিচে একটা ঘরে একটা 9 লিখতে হয়। কয় লিখতে হয়? 9 লিখতে হয়, প্রথম 9। ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। ফাইন। এবং মনে রাখবেন যে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, যদি সংখ্যা 1 হয় তার জন্য একটা 9 লিখবেন, যতগুলো সংখ্যা আছে তত 9 লিখবেন, আমরা দেখবো। ফাইন। এবারে বাকি 2 ছিল, 2 লিখে দিবেন, শেষ। 2 ছিল, কি লিখবেন? 2 লিখে দিবেন। এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। এই রাশেদ পরিবর্তন। ভাই একটু মিউট করলে ভালো হয়। কোনটা আমরা কোনটা? শুনতে পাচ্ছি না ভাইয়ের কথা। এই আমরা আমরা একটু, আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, দাঁড়ান। Mute on। আমি কই গেল? তো হোয়াট এভার, মিউট মনে হয় করে দিয়েছেন। হ্যাঁ, কেউ মনে হয় একটু বেশ বাতাসে ছিলেন। ঠিক আছে, সমস্যা হচ্ছিল। ওকে, ফাইন। এবার খেয়াল করে দেখেন, একই সংখ্যা আমরা যদি কি করি, আমরা যদি মনে করেন এরকম করি, দেখেন পরেরটা দেখেন কি হলো। এই এই সংখ্যাটা একটু খেয়াল করে দেখেন, কি কি আছে, পৌনঃপুনিক আছে, কিন্তু পৌনঃপুনিকের আগে কি আছে, একটা দশমিকের পর একটা শূন্য রয়েছে। ঠিক আছে, মনে রাখবেন, পৌনঃপুনিক যে কটা সংখ্যা আছে তারপরে কি করবেন, তার জন্য কতগুলো 9 হরে লিখতে হবে। তাহলে এখন বলেন তো দেখি, এর কথা বলেন যে, এই যে আমরা লিখলাম 0. 02 পৌনঃপুনিক, ঠিক আছে। ওকে, এখানে পৌনঃপুনিক সংখ্যা, দশমিকের পরে কয়টা সংখ্যা পৌনঃপুনিক আছে? একটা, দুইটা। একটা, একটা। এই জিরোর উপরে কিন্তু দেওয়া হয় নাই, একটার উপরে আছে। যে কয়টা আছে ততগুলো 9 লিখতে হবে। ঠিক আছে, এইবার পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা আছে, আরো মানে যতগুলো ডিজিট বা সংখ্যা আপনি বলেন, কয়টা সংখ্যা আছে? 0 আছে, একটা আছে, ততগুলো 0 দিতে হবে। তারপর উপরে কি লিখবেন? এই 2 বিয়োগ কত, 0, সমান সমান কত, 2 ভাগ কত, 90। ঠিক আছে, এই বিষয়টা কেন মাইনাস করলাম, এই বিষয়টা একটু পর আরেকটু ক্লিয়ার হবেন। ঠিক আছে, তো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, তাই এখানে কি শিখলাম? আমরা শিখলাম, যদি কখনো পৌনঃপুনিকের পরে কি, যেমন ধরেন আপনারা যদি এরকম করতে বলা হয় আপনাদেরকে, সে ধরেন আমরা যদি লিখি 0.00002 যদি হয়, 2 এর উপর পৌনঃপুনিক হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে, কেমন হবে? এই হচ্ছে একটা 9 লিখবো, নাইন। পৌনঃপুনিক আছে একটা 9,
এরপরে পৌনঃপুনিক ছাড়া স্যার কয়টা? পৌনঃপুন্যের জন্য 9। না, হ্যাঁ, একটা পৌনঃপুনিকের জন্য এক একটা দুই নয়, ঠিক তিনটা আছে, আছে। ফাইন। আর এছাড়া কয়টা আছে? তিনটা আছে, তাহলে তিনটা শূন্য হবে, এক, দুই, তিন। উপরে দুই আছে, দুই লেখেন আপাতত, আর কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে, ফাইন, চলেন। এবার আমরা আরেকটু বড় সংখ্যা দেখব, ঠিক আছে। কিরকম দেখবো, ধরেন যদি এছাড়াও না হয়, ধরেন একটা বড় সংখ্যা আছে যে এটা ছয়টা, এখানে হবে আসলে ভুল টাইপিং হয়েছে। এই সংখ্যাটা খেয়াল করে দেখেন, এই সংখ্যাটা তাহলে কিভাবে করবো, একটু আগে শুধু দশমিক দেখাইলাম, এখন যদি দশমিক ছাড়া হয় তখন কি হবে, সে আপনার এখানে বলা আছে কত, আমি এটা লিখেই দিচ্ছি, ধরেন 6, 4, 5, ঠিক আছে, 6 পয়েন্ট কত, 4, 5, 3, 7। এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, ঠিক আছে, এমন যদি হয় আপনি প্রথমে কি করবেন, এটা দাগ দিবেন, ঠিক আছে। 9 হ্যাঁ, কয়টা পৌনঃপুনিক, কয়টা সংখ্যার নাইন মধ্যে নাইন হচ্ছে দুইটার আছে, দুইটা সংখ্যা। হুম, দুইটা নাই, দুইটা। ফাইন। এবার পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে, দুইটা আছে, তাহলে এগুলোর জন্য কি দিতে হবে আমাকে, জিরো দিতে হবে। কয়টা জিরো দিব, দুইটা শূন্য। যে কয়টা সংখ্যা রয়েছে, দুইটা দুইটা। আছে, দুইটা দিলাম, এই জিরো, এই জিরো, ঠিক আছে। তাহলে এইবার করবেন কি জানেন, সম্পূর্ণ সংখ্যাটাকে আপনি কি করবেন, লিখবো। হুম, সম্পূর্ণ সংখ্যাটাকে লিখবেন, 4, 6, 5, 3, 7। এবার মাইনাস দিবেন, কাকে মাইনাস করবেন বলেন তো দেখি, এটাই মজার বিষয়, মনে রাখবেন। পৌনঃপুনিকের আগ পর্যন্ত যারা আছে, ঠিক আছে, দশমিক বাদ দিয়ে সম্পূর্ণটাকে আপনাকে মাইনাস করতে হবে। কথাটা বোঝা গেল কিনা, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। পৌনঃপুনিকের আগের, ঠিক আছে, যত সংখ্যা আছে দশমিক বাদ দিয়ে সম্পূর্ণটাকে কি করবেন, মাইনাস করে দিবেন, বিয়োগ করে দেবো। তাহলে আপনার উত্তর চলে আসবে, ঠিক আছে। চলেন তাহলে আরেকটা দেখি, এটা আপনার করেন, কোনো সমস্যা নেই। আরেকটা আছে, ধরেন এখানেই করা আছে, ধরেন 4, 5 দশমিক কত, 2, 3, 4, 6, এই পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক, ঠিক আছে। এটা তাহলে কি হবে, এটা হবে, আমি সরি এটা ইংলিশে লিখি তাই না, তিনটে 9 দেবো। মিলে গেছে, হ্যাঁ। এই 9, 9, 9, তারপর কি হবে, 9, 9, 9। ট্রিপল নাইন। একটা শূন্য। কেন একটা ট্রিপল সংখ্যা নাইন আছে। হলো, যারা যারা আছেন সবাই একটু খেয়াল করেন, কেন ট্রিপল নাইন হলো, কারণ এই, মনে রাখবেন, যখন আপনি যদি কখনো এরকম হয় 1, 2, 3, 4, 5, এখানে পৌনঃপুনিক দিয়েছেন, এখানে পৌনঃপুনিক দিয়েছেন, মনে রাখবেন এই পৌনঃপুনিক আসলে 1, 2, 3, 4, 5, এই পাঁচটা সংখ্যার উপরেই আছে, মানে বোঝানো হচ্ছে এই পাঁচটা সংখ্যায়, পাঁচটা ডিজিট, ডিজিট সংখ্যা তো বলা যাবে না, ডিজিট, এই পাঁচটা ডিজিট রিপিট করতেছে বারে বারে, এই জন্য ওদেরকে কি দেওয়া হয়েছে, পৌনঃপুনিক দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা। প্রথম এবং শেষের মধ্যে যারা যারা আছে প্রত্যেকেই এর অন্তর্ভুক্ত, মানে এখানে স্যার, তিন সংখ্যার মধ্যে দেওয়ার কারণে, মানে তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক আপনার রয়েছে, মানে তিনটা সংখ্যা রিপিট করছে, কত, তিনটা, 9 দিলেন। আচ্ছা, পৌনঃপুনিক ছাড়া দশমিক, দশমিকের পরে কয়টা ঘর আছে, একটা ঘর আছে, সেটা কিন্তু দুই, একটা, একটা ঘর আছে। এক জিরো কয়টা দিব, একটা দিব, তাহলে একটা। আমি লিখলাম, হ্যাঁ, এই 4, এই 5, এই 2, এই 3, এই 4, 6, সুন্দর একটা মাইনাস চিহ্ন দিব। কতটুকু অংশ মাইনাস করব, ঠিক এই পৌনঃপুনিকের মধ্যে যতটুকু রয়েছে, এই 4, এই 5, 2, ঠিক আছে, 2। ওকে। আশা করছি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। দাঁড়ান আমি এটা একটু সেভ করে রাখি, এটা আমি আপনাদের শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই, একটু গুছিয়ে শেয়ার করে দিব, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধে হবে, ঠিক আছে। স্টপ শেয়ারিং। আচ্ছা, আশা করছি এই পর্যন্ত আপনাদের ক্লাস ঠিক হয়েছে, আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আজকের জন্য এই পর্যন্ত। নাম্বার সিস্টেমের প্রথম যে অংশটা, যেখান থেকে একটা কোশ্চেন প্রায় প্রায় এসে থাকে, সেটা আমরা জানলাম, সেটা আমরা বুঝলাম, ঠিক আছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব, আপনারা সেখান থেকে করতে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট কোন একটা ক্লাসে দ্রুতই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা কি ক্লাস বুঝতে পারেন তো নাকি, ক্লাস ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি ভাই, অনেক ভালো আচ্ছা। একদমই বুঝাচ্ছেন। না, অনেক একদম বুঝতে সহজ করে পারছি। বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বোঝা গেলেই হলো, সমস্যা নেই, ঠিক আছে। এখন ভাই আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো করবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।